হেই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউরা ফিল্মস। আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করব সম্প্রতি রিলিজড হওয়া একটি বলিউড মুভি। এটি একটি হরর মুভি যেটা কিনা হিন্দু মাইথোলজি বেস করে বানানো, যেখানে দেখানো হয় একটি অভিশপ্ত গ্রাম, যেখানে কালী মায়ের সামনে আজও নিষ্পাপ কন্যা সন্তানদের বলি দেওয়া হয়। আর বিশ্বাস করা হয় সেই বলি না দিলে জেগে উঠবে এক ভয়ঙ্কর রাক্ষস, আর সে সব কিছু ধ্বংস করে দেবে। এই অন্ধবিশ্বাস আর ওই অশুভ শক্তির বিরুদ্ধেই এক মায়ের লড়াই। এক মা আর এক মায়ের আশীর্বাদে কিভাবে তার সন্তানসহ পুরো গ্রামটিকে রক্ষা করে, সেই গল্প নিয়েই গায়ে কাটা এনে দেওয়ার মতো একটা মুভি এই মুভিটি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি বলছিলাম মা মুভিটির কথা। এবার পুরো মুভিটির স্টোরি এক্সপ্লেন করা যাক। এই মুভিটি শুরু হয় ওয়েস্ট বেঙ্গলের একটা ছোট গ্রাম থেকে, যে গ্রামের নাম চন্দ্রপুর, যেখানে মা কালীর পুজো চলছিল। আর ওই একই সময়ে ওই গ্রামের জমিদারের স্ত্রী সন্তান প্রসব করতে চলেছেন। লক্ষ্য করা যায় সবার মধ্যে একটা ব্যাকুলতা ও আতঙ্কের ছাপ। কিছুক্ষণ পরেই খবর আসে জমিদার গিন্নি এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। খবরটি শুনে সবাই চিন্তামুক্ত হলো, কিন্তু ঠিক তার পর মুহূর্তেই খবর আসে যে জমিদার গিন্নি একটি নয়, বরং যমজ সন্তানের জন্ম দিয়েছেন। প্রথম সন্তান পুত্র হলেও দ্বিতীয় সন্তানটি ছিল কন্যা সন্তান। আর এই খবরটি কানে আসা মাত্রই কালী মায়ের পুজো থামিয়ে দেয়, আর সকলের মুখে আবারও নেমে আসে সেই আতঙ্কের ছাপ, আর নেমে আসে এক শোকের ছায়া। তখনই জঙ্গলের গভীর থেকে ভেসে আসে এক ভয়ঙ্কর চিৎকার। এরপর ওই সদ্য জন্মানো কন্যা সন্তানটিকে কেড়ে নেওয়া হয় তার মায়ের কোল থেকে, আর নিয়ে যাওয়া হয় জঙ্গলের গভীরে। সেখানে একটা বড় পাথরের উপর রেখে বলি দেওয়া হয় সেই কন্যা সন্তানটিকে। আর তার রক্ত মাটি স্পর্শ করার সাথে সাথেই যে রাক্ষস ভয়ঙ্কর চিৎকার করতে করতে তাদের দিকে এগিয়ে আসছিল, সে থেমে যায়। এই ঘটনার পর কেটে যায় 40টা বছর। এরপর দেখানো হয় কলকাতা শহর, যেখানে অম্বিকা তার ছাত্রছাত্রীদের কালী মায়ের একটি ছবি দেখিয়ে তাদের মা কালীর গল্প বলছে। মা কালীর ছবিটি দেখে এক ছাত্র প্রশ্ন করে, এটা কে? তখন অম্বিকা বলে, এর নাম রক্তবীজ, যে ছিল খুবই ভয়ঙ্কর এক রাক্ষস। সব দেবতারা তার কাছে প্রায় হার মেনে নিয়েছিল। তার ওই তাণ্ডব দেখে দেবতারা যান মাতা পার্বতীর কাছে, আর তখন মা ধারণ করেন তার সব থেকে ভয়ঙ্কর রূপ, মা কালীর রূপে। আর সেই রাক্ষসের শিরচ্ছেদ করে তার রক্ত পান করেন, যাতে ওই রক্তবিন্দু থেকে নতুন রাক্ষসের জন্ম না হয়। আর এইভাবেই কালীমা রক্তবীজকে ধ্বংস করেন। তারপর ছাত্রছাত্রীরা সেখান থেকে চলে যায়, আর প্রবেশ করে অম্বিকার স্বামী শুভঙ্কর। তাদের একটি 12 বছরের মেয়েও আছে, যার নাম শ্বেতা। বেশ হ্যাপি ফ্যামিলি তারা, খুব সুখেই দিন কাটছিল তাদের। হঠাৎই একদিন রাতে শুভঙ্করের কাছে একটি কল আসে চন্দ্রপুর থেকে। তার কাকা তাকে জানায় তার বাবা গত হয়েছেন এবং তার শ্রাদ্ধ শান্তির জন্য তাকে চন্দ্রপুরে ডেকে পাঠায়। তখনই জানা যায় শুভঙ্কর আর কেউ নয়, ওই চন্দ্রপুরের সেই জমিদার পুত্র, যার যমজ বোনকে মুভির শুরুতেই বলি দেওয়া হয়েছিল। শুভঙ্করকে একটু চিন্তিত লাগে, কারণ চন্দ্রপুরের কাউকে শুভঙ্কর জানায়নি যে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। কারণ তাদের রীতি অনুযায়ী কন্যা সন্তান জন্ম নিলে তাকে কালী পুজোর দিন বলি দেওয়া হয়, অন্যথায় সেই ভয়ঙ্কর রাক্ষস ফিরে আসবে আর সব ধ্বংস করে দেবে। তাই শুভঙ্কর তার গ্রামের কারো সাথেই তেমন যোগাযোগ রাখেনি, কিন্তু এখন শুভঙ্করকে বাধ্য হয়েই তার গ্রামে যেতেই হবে। এদিকে তার মেয়ে শ্বেতা যখন জানতে পারল চন্দ্রপুরে তার পুরো পরিবার রয়েছে, তখন সেও তার বাবার সাথে যাওয়ার জন্য জেদ ধরে। অম্বিকা সবটাই জানতো, তাই সে শুভঙ্করকে একা যেতে দিতে চায় না, কিন্তু ওই ভয়ঙ্কর রীতির জন্য শুভঙ্কর তার মেয়েকে নিয়ে ওই গ্রামে যেতে রাজি হয় না। আর তাই শ্বেতাকে কিছু না জানিয়েই সে চলে যায় চন্দ্রপুরের উদ্দেশ্যে। চন্দ্রপুর পৌঁছে সে তার বাবার শেষ কার্য সম্পন্ন করে, আর তার কাকা জয়দেবকে বলে,
আমি এই বাড়ি বিক্রি করে এই জায়গার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চাই, আর কলকাতাতেই আমার স্ত্রী আর পুত্রকে নিয়ে সুখে থাকতে চাই। তখন জয়দেব বলে, পুত্র নয়, বলো কন্যা। কেউ না জানলেও আমি জানি তোমার একটি কন্যা সন্তান রয়েছে। চিন্তা নেই, তুমি আমারই রক্ত, আমি কাউকে কিচ্ছু বলবো না। শুভঙ্কর তার কাকাকে বিশ্বাস করে আর বলে, তুমি তাড়াতাড়ি একজন ব্রোকার খুঁজে দাও, আমি আজই ফিরে যাব। তার কাকা তাকে রাতটুকু থেকে যেতে বলে। শুভঙ্কর অম্বিকাকে সেই কথা জানালে অম্বিকাও একই কথা বলে, কিন্তু শুভঙ্করের কিছুতেই ওখানে মন টিকল না। সে সেই রাতেই বাবার অস্থি নিয়ে বেরিয়ে পড়ে কলকাতার উদ্দেশ্যে। শুভঙ্কর অনুভব করে কেউ যেন তার উপর নজর রাখছে, আর তার গাড়ি চন্দ্রপুরের ওই জঙ্গলের কাছে আসতেই অম্বিকা শুভঙ্করকে একটি গাছের ছবি পাঠায়, যেটা কিনা তার মেয়ে শ্বেতা এঁকেছে। ছবিটি দেখা মাত্রই শুভঙ্করের চোখে মুখে আতঙ্কের ছাপ দেখা দেয়। সে গাড়ি থামিয়ে ফোন করে অম্বিকাকে আর জিজ্ঞেস করে, এই ছবি শ্বেতা কি করে আঁকলো? এটা তো চন্দ্রপুরের সেই অভিশপ্ত গাছ। এমন সময় নেটওয়ার্ক প্রবলেমের জন্য কলটা কেটে যায়, আর চিন্তিত হয়ে শুভঙ্কর একটা সিগারেট ধরায়। আর ঠিক তখনই সেই ভয়ঙ্কর রাক্ষস তার শিকড়ে পেঁচিয়ে ফেলে শুভঙ্কর সহ পুরো গাড়িটাকে, আর গাড়িতে আগুন ধরে যায়। মৃত্যু হয় শুভঙ্করের। শুভঙ্করের মৃত্যুর খবর শুনেই জয়দেব ও তার কিছু আত্মীয় কলকাতায় আসে অম্বিকা আর শ্বেতার সাথে দেখা করতে। আর জয়দেব বলে, তোমরা চন্দ্রপুরে চলে এসো, আমরা সবাই একসাথে থাকবো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু অম্বিকা ওই অভিশপ্ত গ্রামে যেতে চায় না। সেও চায় ওই বাড়ি বিক্রি করে দিতে, কারণ এটাই জয়দেবের শেষ ইচ্ছা ছিল। এরপর কেটে যায় 3টে মাস। হঠাৎ একদিন জয়দেবের ফোন আসে, আর সে বলে, ব্রোকার পেয়ে গেছি, তুমি পরশুই চলে আসো। প্রথমে অম্বিকা যেতে না চাইলেও পরে জয়দেবের কথায় সে যেতে রাজি হয়। আর তার মেয়ে শ্বেতাকে বলে, আমি 2 দিনের মধ্যেই চলে আসব চন্দ্রপুর থেকে, তুমি ওই 2 দিন তোমার বন্ধুর বাড়িতে থাকবে। কিন্তু শ্বেতা রাজি হয় না। সে বলে সেও তার পরিবারের সাথে দেখা করতে চায়, আর তাছাড়া তার বাবাও তো একাই গিয়েছিল, সে আর ফিরে আসেনি, তাই সে তার মাকে একা যেতে দেবে না কিছুতেই। সদ্য বাবাহারা মেয়ের কথা অম্বিকা ফেলতে পারল না, আর মেয়েকে নিয়েই বেরিয়ে পড়ল চন্দ্রপুরের উদ্দেশ্যে। চন্দ্রপুরে পৌঁছাতেই অম্বিকা হঠাৎ দেখে যেন তার বাড়ির এক জানলায় শুভঙ্কর দাঁড়িয়ে আছে। তখনই তার গাড়ির সামনে একটি ছোট্ট মেয়ে চলে আসে, যার নাম দীপিকা, যে ওই বাড়ির কেয়ারটেকার বিকাশের মেয়ে। বিকাশ ওদের হাসি মুখে স্বাগতম জানালেও বিকাশের স্ত্রী ওদের ভালো চোখে দেখে না, আর দীপিকাকে বলে ওদের থেকে দূরে থাকতে, কারণ সে জানে শ্বেতা হলো জমিদার পুত্র শুভঙ্করের কন্যা, আর তাদের প্রথা অনুযায়ী তার জন্মের পরেই তাকে মা কালীর সামনে বলি দেওয়ার কথা ছিল গ্রামের রক্ষার জন্য, যেটা হয়নি। এরপর বাড়িতে প্রবেশ করতেই অম্বিকা সেই মা কালীর বন্ধ মন্দিরটি দেখতে পায়, যেটা 40 বছর ধরে বন্ধ। বিকাশকে এ ব্যাপারে বলতে সে বলে, মা যদি কারো স্বপ্নে আসেন তবেই ওই মন্দির খোলা হয়, আর তার হাত দিয়েই মায়ের পুজো হয়। গত 40 বছর ধরে মা কাউকে স্বপ্নে দর্শন দেননি, তাই ওই মন্দির 40 বছর ধরে বন্ধ। এরপর তারা রাতের খাওয়া শেষ করে। এদিকে দীপিকা আর শ্বেতার মধ্যে বন্ধুত্ব হয়ে যায়, তারা একসাথে বসে ছবি আঁকছিল। ঠিক সেই সময় দীপিকার চোখে পড়ে শ্বেতার আঁকা সেই অভিশপ্ত গাছটির ছবি। দীপিকা শ্বেতাকে জিজ্ঞেস করে, এই গাছের কথা তুমি কি করে জানলে? তুমি কি কখনো ভাঙা প্রাসাদের কাছে গিয়েছিলে? শ্বেতা বলে, না, আমি ওটা এমনিই এঁকেছিলাম। শ্বেতা জেদ ধরে সে গাছটিকে সামনাসামনি দেখবে। দীপিকা প্রথমে রাজি হয় না, বলে ওখানে যাওয়া নিষেধ। কিন্তু শ্বেতা এমনভাবে জোর করতে থাকে দীপিকা তাকে সেখানে নিয়ে যেতে বাধ্য হয়। তারা দূর থেকেই গাছটিকে দেখতে থাকে, আর দীপিকা বলে যদি রাক্ষস আমাদের দেখে নেয় পিছু করে জঙ্গলে নিয়ে যাবে। তখনই অম্বিকা সেখানে চলে আসে আর তাদের বকাবকি করে। এমন সময় অম্বিকার চোখ পড়ে সেই পুরনো প্রাসাদের দিকে, যেটি প্রায় ধ্বংসপ্রাপ্ত। অম্বিকা সেখানে একজন বৃদ্ধা মহিলাকে দেখতে পায়, যে লুকিয়ে লুকিয়ে ওদেরকেই দেখছিল। ঠিক তখনই দীপিকার মাও সেখানে চলে আসে, আর প্রচণ্ড রেগে গিয়ে দীপিকাকে মারতে মারতে নিয়ে যেতে থাকে।
দীপিকা বারবার বলতে থাকে, মা আমার পেটে ব্যথা করছে। ওর মা ওর কোনো কথাই শোনে না, বরং টানতে টানতে নিয়ে যেতে থাকে। তখন অম্বিকা তাকে থামিয়ে দিয়ে বলে, অভিনন্দন, তোমার মেয়ে বড় হয়ে গেছে। তখন দীপিকার মা খেয়াল করেন তার মেয়ের প্রথম ঋতুস্রাব শুরু হয়ে গেছে। আর এটা জানা মাত্রই দীপিকার মায়ের মুখে নেমে আসে এক আতঙ্কের ছায়া। সে দীপিকাকে নিয়ে যায় আর একটি ঘরে বন্ধ করে রাখে। দীপিকা ঘুমিয়ে পড়ে। এমন সময় তার ঘুম ভাঙে আর সে দেখে সেই ভয়ঙ্কর রাক্ষসটি জানালা ভেঙে তার ঘরে ঢুকে পড়েছে আর তার লম্বা লম্বা শিকড়ে পেঁচিয়ে দীপিকাকে সে জঙ্গলে নিয়ে যায়। দীপিকার মা যখন ওই ঘরে যায় দেখে সে কোথাও নেই আর সে প্রচণ্ড চিৎকার করতে থাকে আর কান্নায় ভেঙে পড়ে। সে বলে, আমি জানতাম এমন কিছু একটা হবে, সব ওই শ্বেতার জন্য, কারণ জন্মের পরেই ওর বলি হওয়ার কথা ছিল, যেটা হয়নি, তাই ওই শয়তান আমার মেয়েকে নিয়ে গেছে। এরপর দেখা যায় গ্রামের অন্যান্য মানুষসহ পুলিশ আর জয়দেব সবাই জড়ো হয়েছে। আর জয়দেব বলে, গত কয়েক মাস ধরেই গ্রামের বহু মেয়ে এমনভাবেই নিখোঁজ হয়ে যাচ্ছে, কিন্তু অদ্ভুতভাবেই 5 দিন পরে তারা নিজেরাই তাদের বাড়িতে ফিরে এসেছে। তাই আমরা এই ব্যাপারে কাউকে জানাইনি। এও ফিরে আসবে ঠিক, কিন্তু এখন জঙ্গলে যাওয়া উচিত হবে না। কিন্তু শ্বেতার দিকে সবার অভিযোগ আসতে অম্বিকা কারো কোনো কথা না শুনে একাই চলে যায় জঙ্গলের দিকে দীপিকাকে খুঁজতে। পেছন পেছন একজন পুলিশ অফিসারও যায়। জঙ্গলটি ছিল খুবই ভয়ানক আর গভীর। ওরা দুজন দীপিকাকে কোথাও খুঁজে পায় না, কিন্তু ওই রাক্ষসের অধীনে থাকা শয়তানরা অম্বিকা আর ওই অফিসারকে লক্ষ্য করছিল। এরপর তারা ফিরে আসে। এসব দেখে শ্বেতা ভীষণ ভয় পেয়ে যায় আর অম্বিকাকে জিজ্ঞেস করে, মা কি হচ্ছে এসব? অম্বিকা আর কিছু লুকায় না, সেই জমিদার বাড়ি আর চন্দ্রপুরের সব ঘটনা তাকে বলে দেয় আর বলে আরও এক রহস্যের কথা। সে এবার বলতে শুরু করে। সে বলে, তুমি তো রক্তবীজের গল্প শুনেছ। যখন মা কালী রক্তবীজের শিরচ্ছেদ করে তার রক্ত পান করছিলেন, তখন 1 ফোঁটা রক্ত এই চন্দ্রপুরে এসে পড়ে আর জন্ম হয় এই রাক্ষসের। তার উদ্দেশ্য চন্দ্রপুরের সকল মেয়েদের গর্ভে তার বীজ প্রবেশ করিয়ে শয়তানের বংশ বিস্তার করা এবং পৃথিবীকে ধ্বংস করা। যখন মা কালী জানতে পারেন, তখন তিনি তার এক পরম ভক্তকে সেখানে পাঠান ওই রাক্ষসকে ধ্বংস করতে। আর রাক্ষস নিজেও জানতো যে ওই ভক্ত ওকে শেষ করতে সক্ষম, তাই সে সেই সময় গা ঢাকা দিয়ে থাকে। এরপর কিছু সময় কেটে যায় আর ওই ভক্তের একটি কন্যা সন্তান হয়। কন্যা সন্তানটির যখন 12 বছর বয়স হয়, তখন ওই রাক্ষসটি তাকে অপহরণ করে নিয়ে যায় আর তার গর্ভে নিজের বীজ রোপণ করতে সক্ষম হয়। তখন সে ভক্ত এক দোটানায় পড়ে যায়, কারণ যদি সে তার কন্যাকে মেরে ফেলে তাহলে ওই রাক্ষসের বংশ ধ্বংস হবে ঠিকই, কিন্তু তার সন্তানও মারা যাবে। কিন্তু সেই ভক্ত শেষমেশ এমন একটা সিদ্ধান্ত নেয় যা দেখে পুরো গ্রাম অবাক হয়ে যায়। গ্রাম রক্ষার জন্য সে মা কালীর আশীর্বাদ নেয় আর নিজের সন্তানকে বলি দিয়ে দেয়। এর ফলে রাক্ষসের উদ্দেশ্য সফল হয় না। যেদিন তাকে বলি দেওয়া হয়েছিল সেদিনও ছিল কালী পুজো, আর জমিদার সেই ভক্তেরই বংশধর, তাই সেই দিনের পর থেকেই এই রীতি মানা হয়। আর রীতি অনুযায়ী তোমাকেও জন্মের পরেই বলি দেওয়ার কথা ছিল, যেটা আমরা করিনি। তোমার জন্মের পর যখন তোমার ঠাকুরদা তোমায় দেখতে কলকাতায় যান, তখন আমরা তোমায় এক পুত্র সন্তানের সাথে বদলে দিয়েছিলাম, তাই তারা জানতেন না যে আমাদের কন্যা সন্তান আছে। দীপিকা ফিরে এলে আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। এরপর দেখায় দীপিকাকে। দীপিকা বাড়ি ফিরে আসে ঠিকই, কিন্তু দেখা যায় তার ঋতুস্রাব পুরোপুরি থেমে গেছে। অথচ সে অন্তঃসত্ত্বাও নয়। শুধু তাই নয়, পুলিশি তদন্তে জানা যায় এখনও অবধি যেসব মেয়েরা নিখোঁজ হয়েছিল তাদের সকলেরই ঋতুস্রাব পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আর তাদের সাথে ঠিক কী ঘটেছিল সেটা কেউই মনে করে বলতে পারেনি, তারা সবটাই ভুলে গেছে। ওই দিন রাতেই শ্বেতার প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয়। অম্বিকা তাকে গল্প শুনিয়ে ঘুম পড়িয়ে দেয় আর নিজেও ঘুমিয়ে পড়ে। তারপর দেখানো হয় দীপিকাকে, যে তখন পুরোপুরি শয়তানের কবলে। তাকে দেখে অদ্ভুত মনে হলে তার ঠাকুরদা তাকে বাধা দেয়, কিন্তু সে তার ঠাকুরদাকে মেরে ফেলে আর চলে যায় শ্বেতার ঘরে।
সেখানে গিয়ে শ্বেতাকে ডেকে খেলার নাম করে নিয়ে যায় জঙ্গলের দিকে। আর সেখানে শুধু দীপিকা একা নয়, গ্রামের সেই সব মেয়েরাও ছিল যাদের ওই রাক্ষস নিয়ে গেছিল। তারা কেউই এখন আর তাদের মধ্যে নেই। তারা প্রত্যেকেই শয়তানের দ্বারা সম্মোহিত। ওদিকে অম্বিকার ঘুম ভাঙে আর সে দেখে শ্বেতা ঘরে নেই আর বিছানায় রক্তের দাগ। সেটা দেখে তার আর বুঝতে বাকি রইল না যে শ্বেতার ঋতুস্রাব শুরু হয়ে গিয়েছে। সে এদিক ওদিক শ্বেতাকে খুঁজতে থাকে। তারপর সে দৌড়ে যায় ওই ধ্বংসপ্রাপ্ত প্রাসাদের দিকে আর দেখে দীপিকা শ্বেতার চুল ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, আর তার সাথে গ্রামের বাকি মেয়েরাও রয়েছে। তখন সেখানে উপস্থিত হয় সেই বৃদ্ধা মহিলা যাকে অম্বিকা প্রথম দিন এসেই দেখেছিল ওই ভাঙা প্রাসাদের কাছে। মহিলাটি অম্বিকা আর শ্বেতাকে ওদের হাত থেকে পালাতে সাহায্য করে, যদিও অম্বিকা তার সম্বন্ধে একটা ভুল ধারণা করেছিল। অম্বিকা সেখানে আর এক মুহূর্তও না দাঁড়িয়ে তার মেয়েকে নিয়ে ফিরে আসে জমিদার বাড়িতে। সেই রাতেই অম্বিকা মা কালীকে দেখতে পায়, আর 40 বছর পর খোলা হয় আবারও মায়ের সেই মন্দির। কিন্তু অম্বিকা ভয় পেয়ে যায়। সে ভাবে যে তার হাত থেকে পুজো করাতে গিয়ে যদি তারা তাকে বাধ্য করে তার নিজের মেয়েকেই বলি দিতে, তখন এই ভেবে সে তাদের রীতিকে অমান্য করে মেয়েকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে কলকাতার উদ্দেশ্যে। কিন্তু শয়তানের দাসত্ব করা মেয়েগুলো তাদের আবারও বাধা দেয়, তাদের উপর নানাভাবে হামলা চালায়। অম্বিকা অনেক চেষ্টা করে তাদের হাত থেকে নিজের মেয়েকে রক্ষা করতে, কিন্তু তার সব চেষ্টা বিফলে চলে যায়। তারা আবারও শ্বেতাকে নিয়ে যায়, কিন্তু এইবার ছিল আসল টুইস্ট। অম্বিকা দেখে তার সামনে দাঁড়িয়ে শুভঙ্করের সেই কাকা জয়দেব, আর সে শ্বেতা সহ বাকিদের নিয়ে চলে যায়। অম্বিকা নিজেকে আর সামলাতে পারে না, সে অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন সকাল হতেই বিকাশ গ্রামবাসীদের জানায় শ্বেতা আর অম্বিকা নিখোঁজ। তারা ভাবে অম্বিকা মায়ের পুজো না দিয়েই পালিয়ে গেছে। এরপর দেখায় সেই বৃদ্ধাকে, যে অম্বিকাকে বাঁচিয়ে নিজের কুঠিরে নিয়ে আসে আর অম্বিকাকে তার পুরো কাহিনী শোনায়। ওই বৃদ্ধা আর কেউ নয়, তিনি সেই ভক্ত যে কিনা শুভঙ্করের যমজ বোনকে বলি দিতে অস্বীকার করেছিলেন, কিন্তু জয়দেব তার হাত থেকে খড়গ নিয়ে কন্যা সন্তানটিকে বলি দিয়ে দেয়। এরপর সে হয়ে ওঠে গ্রাম প্রধান, আর ওই বৃদ্ধাকেও ধর্ষণ করে। শুভঙ্করের বাবাকেও ওই জয়দেবী মেরে ফেলেছিল, যাতে অম্বিকা আর শুভঙ্কর তাদের সন্তানকে নিয়ে আসে এই গ্রামে, আর জয়দেব তার উদ্দেশ্য সফল করতে পারে। ওদিকে জয়দেবের অনেক আচরণেই জয়দেবকে পুলিশ সন্দেহ করতে শুরু করে, আর বেশ কয়েকজন অফিসারদেরকে নিয়ে যায় সেই জঙ্গলে। সেখানে গিয়ে তারা জয়দেবের মুখোমুখি হয়, আর জয়দেব একে একে সব অফিসারদের মেরে ফেলে, শুধু ওই অফিসারকে বাদ দিয়ে যে জয়দেবকে সন্দেহ করেছিল। জয়দেব বলে, তুই জানিস না আমি কে? আমি হলাম শয়তানের পরম ভক্ত। আমি 40টা বছর ধরে শুভঙ্করের পরিবারের উপর নজর রেখেছিলাম। আবারও দেখানো হয় বৃদ্ধাকে। সে বলে, আমি ছিলাম মা কালীর সেই ভক্ত যাকে মা শেষবার স্বপ্নে দেখা দিয়েছিলেন, আর এখন আমি পাগলের মতো ঘুরে বেড়াই। সে অম্বিকাকে এও বলেন, যদি তুমি তোমার মেয়েকে বাঁচাতে চাও তাহলে মায়ের মন্দির খোলো আর মায়ের পুজো করো। তোমার মেয়েকে বাঁচানোর জন্য মায়ের আশীর্বাদের খুবই দরকার। একমাত্র মাই পারেন তোমাদের বাঁচাতে। মাই তোমাকে শক্তি দেবে ওই রাক্ষসের হাত থেকে তোমার মেয়েকে বাঁচানোর জন্য। এরপর অম্বিকা তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় আর মা কালীর পুজো শুরু করে। মা তার পুজোতে সন্তুষ্ট হন আর তাকে শক্তি প্রদান করেন। পুজো শেষ করেই অম্বিকা চলে যায় সেই জঙ্গলে নিজের মেয়েকে বাঁচানোর উদ্দেশ্যে। সেখানে সে মুখোমুখি হয় রাক্ষসদূত জয়দেবের সাথে। শুরু হয় দুজনের মধ্যে লড়াই। জয়দেব অম্বিকাকে খুব বাজেভাবে আহত করে ফেলে। মাটিতে লুটিয়ে পড়ে রক্তাক্ত অম্বিকা। ঠিক তখনই অম্বিকার রক্ত মাটি স্পর্শ করলেই তার মধ্যে প্রকট হন স্বয়ং মা কালী, আর জয়দেব রূপী সে রাক্ষসকে বধ করেন। এরপর দেখায় অম্বিকা তার মেয়ের সাথে সাথে গ্রামের বাকি মেয়েদেরকেও সঙ্গে নিয়ে গ্রামে ফিরছে। শ্বেতাকে দেখে সেই বৃদ্ধা বলেন, শ্বেতার গর্ভে সেই রাক্ষসীর বীজ রয়েছে। এখন একমাত্র উপায় হলো শ্বেতার বলি, না হলে সেই রাক্ষস আবার জন্ম নেবে। অম্বিকা কাঁদতে কাঁদতে মাকে বলে, মা,
তুমি আমার কেমন পরীক্ষা নিচ্ছ? আর তারপর সে নিয়ে নেয় সেই কঠিন সিদ্ধান্ত। হাতে তুলে নেয় খড়গ। খড়গটি তুলে সে তার মেয়ের গলায় বসাতেই যাবে, তখনই তার চোখের জল মাটিতে পড়তেই শ্বেতার গর্ভে থাকা ভ্রূণ ধ্বংস হয়ে যায়। মা কালীর কৃপায় মিলিয়ে যায় আকাশে। বৃদ্ধা চিৎকার করে থামিয়ে দেয় অম্বিকাকে, আর হাত জোর করে মা কালীকে প্রণাম জানিয়ে বলে, মা তুমি ধন্য। সে বলে মা বরদান দিয়েছিলেন ওই রাক্ষসীর বিনাশের জন্য, কিন্তু গ্রামের কাপুরুষেরা সেটার ভুল মানে বের করে এই বলির রীতি শুরু করে। কিন্তু আজ একজন মা কালীর আদেশের মানে বুঝিয়ে দিয়েছে। সে অম্বিকাকে বলে, তুমি জিতে গেছো। ঠিক তখনই শ্বেতার জ্ঞান ফেরে। অম্বিকা শ্বেতাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সবাই দুহাত জোর করে মা কালীকে প্রণাম জানায়। কিন্তু এখানেই শেষ নয়। এরপর বেজে ওঠে শয়তান মুভির টিউন, আর দেখায় শয়তান মুভির শয়তানকে। সে ওই রাক্ষসের অস্থি দুহাত দিয়ে তুলে নেয়, আর নেয় এক ভয়ঙ্কর রূপ। এখানেই মুভি শেষ হয়ে যায়। সবশেষে এটাই বলার যে মা তো মাই হয়, তিনি মানুষ রূপে থাকুক বা দেবী রূপে, তিনি সর্বদাই তার সন্তানকে সব রকম বিপদের হাত থেকেই রক্ষা করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।